আমরা শ্রীমতী মানে আমি মাস্টার, আমার বৃদ্ধ তান্ত্রিক বন্ধু বগলচরণ ভট্টাচার্য আর তার মাস্তুতো তাই অঘোরবাবু চলেছি আসামের উদ্দেশ্যে। এবং আসামের সেই জঙ্গলে শোনিতপুর ফরেস্ট, ওখানকার বন বিভাগের এক অধিকর্তা অঘোরবাবুর বন্ধু, তার আমন্ত্রণে এই ভ্রমণ। শোনিতপুর পেরোতেই সন্ধ্যা নেমে এলো। ড্রাইভার আর যেতে চাইল না, বলল রাতের বেলা আর ওদিক যাবো না, ওদিকটা ভালো না, বুঝতে পারছেন? আপনারা আমার ভাড়াটা মিটা দেন, এইখানে একটা অতিথিশালা আছে, রাতটা থেকে যান, কাল সকালের দিকে নিয়ে যাবো আনে, ঠিক আছে? গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। কোথাও কিচ্ছু নেই, চারদিকে শুধু গাছ আর গাছ। ড্রাইভার সত্যি কথা বলেনি, সে আমাদেরকে ফাঁসিয়েছে। নিশ্চয়ই এই এলাকায় চোর বাটপারে একেবারে ভর্তি, তাই সে কেটে পড়েছে। কিন্তু আমাদেরকে তো নিরাপত্তা আশ্রয় পৌঁছে দিতে পারত। ওসব ভেবে লাভ নেই মাস্টার সাহেব, রাতে মাথা গোজাটা আশ্রয় যায়। চলুন এগিয়ে দেখি। কিছুটা খোঁজাখুঁজি করতে একটা বাড়ি দেখতে পেলাম। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে একলা। বাড়ির সামনে একটা ঘোরাটে লাইট চলছে। ঈশ্বর রক্ষা করেছেন, আনন্দে ভরে উঠল মন। সবচেয়ে বেশি খুশি হলেন অঘোরবাবু। তিনি লাগেজ মাথায় নিয়ে দৌড় দিলেন সেদিকে। আমরা তাকে অনুসরণ করলাম। বাড়ির দরজায় বার কয়েক টোকা দিলেন অঘোরবাবু, কোনো উত্তর নেই। এবার দরজা ধাক্কার সঙ্গে জুড়লেন চিৎকার। সেই চিৎকারে আমাদেরই কানে তালা লাগার উপক্রম হলো। আর তখনই দরজা খুলে বেরিয়ে এলেন একজন। অঘোরবাবু তখনও চিৎকার থামাননি। ভদ্রলোক বেরিয়ে এসে পায়ে জুতো খুলে অঘোরবাবুর দিকে তাক করে বললেন, 32টা দাঁত কষিয়ে দেব, অভদ্রতা করা বের করে দেবো, বুঝতে পেরেছ? ভট্টাচার্য মশাই হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আসলে আপনি দরজা খুলছেন না তো, তা দেখে একটু উত্তেজিত হয়ে এসব করে ফেলেছে আর কি। সরল শিশু মনা আমার ভাইটি। তো ও শিশু হোমে নিয়ে যান, এই কানে কেন? বয়সে তো গাছ পাতর নেই আপনার ভাইয়ের, দেহাত খোকা তো নন, আর সৎ পরামর্শ দেব? হ্যাঁ বলুন না। ভট্টাচার্য মশাই বিগলিত গলায় পড়লেন, আপনার কথা আমার মাথায় থাকবে, কিন্তু দয়া করে রাতটুকু মাথা গোজার আশ্রয় দিন না, নাহলে তো বিপদে পড়ে যাব। ভদ্রলোক কি যেন একটা ভাবলেন, তারপর বললেন, খুব বুশ খুলে ফেলে দিলেন, আশ্রয় দেওয়ার তো কথা না, কিন্তু আচ্ছা ঠিক আছে, আসুন আসুন আসুন, এত রাতে যাবেন বা কোথায়? ভদ্রলোকের পেছনে পেছনে ঘরের ভেতরে ঢুকলাম। বাসার ঘরে একটা বড় সেন্ট টেবিল আছে এবং বড় বড় দুটো সোফা আছে, খানিক চারেক চেয়ার। আমরা গিয়ে সোফাতে বসলাম। ভদ্রলোক ভেতরে গেলেন। একটু পরেই এলেন কিছু মিষ্টি আর জল নিয়ে, আর বললেন, একা থাকে তো, এর বেশি আর কিছু নেই, লেবু ভাত বসিয়েছি, একটু রাত হবে আর কি। ভদ্রলোক যতটা রূঢ় এবং অভদ্র ভেবেছিলাম ততটা কিন্তু নয়, বেশ মানবিক এবং ভদ্র। তা না হলে অচেনা অচেনা লোককে কেউ বাসার ভেতরে ঢুকে এত আপ্যায়ন করতো না। আমরা আমাদের পরিচয়টা দিলাম। ভদ্রলোক টেবিলের দিকে ঝুঁকে ডান হাত দিয়ে গালের খোঁচা খোঁচা দাড়িগুলোতে হাত বোলাতে বোলাতে বললেন, আমার নাম অর্জুন মিত্র, রিটায়ার্ড, আমি ডাক্তার, বিয়ে শাদী করিনি, একাই থাকি, সম্বল বলতে লেবু ও সর্বক্ষণে আমার সাথে থাকে আর কি। অঘোরবাবু বেশ লজ্জা স্বরে বললেন, ও লেবু তাহলে আপনার কাজের লোকের নাম? আমি ভাবেছিলাম রাতের বেলায় হয়তো শুধু লেবু দিয়ে ভাত খাইতে হইব। অর্জুন বাবু একেবারে হাসতে হাসতে বললেন, লেবুর ব্যবস্থা আছে, তবে লেবু ভাত নয়, গোটা গোটা বাটা মাছ, বেশ সবজি আর ডালের ব্যবস্থা আছে। আচ্ছা বললো, আপনার আমার অতিথি, আসলে লোকজন তেমন আসে না এখানে, একাই থাকি, নির্বান্ধব একেবারে। কৌতূহল হয়ে প্রশ্ন করলাম, কিন্তু এত নির্জন জায়গায় বাড়ি করতে এলেন কেন? অর্জুন বাবু বললেন, ঘরটা আমি করিনি, এটা একটা ব্রিটিশ সিভিলিয়ানের বাড়ি ছিল, ভদ্রলোকের নাম ছিল মার্ক বরিস, ওনার নাতি এই বাড়িটি আমাকে বিক্রি করে দেন, বেশি দাম দেয়নি, দাদুর সম্পত্তির বেশ বইয়ে পড়ে আছে, যেটুকু হয় আর কি, আমিও কিনে নিলাম, অল্প টাকায় এত বড় বাড়ি। এই কথোপকথনের মাঝে ভট্টাচার্য মশাই লক্ষ্য করলাম খুব আনমনা হয়ে ইতিবিতি ডাকছেন। ওনার মুখ অবয়ব চিন্তার ভাঁজ, কিন্তু এখনই কিছু জিজ্ঞেস করা যাবে না। অর্জুন বাবু সরে গেলেই ভট্টাচার্য মশাইকে চেপে ধরবো, কি হচ্ছে ওনার মনের মধ্যে। হঠাৎ প্রশ্ন করলেন ভট্টাচার্য মশাই, আচ্ছা অর্জুন বাবু, আপনার বাড়ির আশেপাশে কি কোনো কবরখানা জাতীয় কিছু আছে?
তার উত্তরে অর্জুন বাবু বললেন, আছে তো, এবার পেছনটা বিশাল বাগান আছে, আর বাগান পেরিয়ে সাহেবদের কবরখানা। হিস্টোরিক্যাল জিনিস মশাই। হিস্ট্রি মানে? হিস্ট্রি মানে তো ভূত মশাই, মরা লোকের গল্প। মনে রাখতে না পারলে পরীক্ষার সময় দাঁতই দিকে এখন অজ্ঞান ডাক্তার বলে হিস্টোরিয়ানরা। আপনি কোনো ভূত দেখেননি? অঙ্কর বাবুর কথায় বেশ হেসে উঠলাম সবাই। অর্জুন বাবু বললেন, একদম ঠিক কথা। ইতিহাস আর পাতিহাস কোরায় কন্ট্রোল হয়ে যায় প্রায়। সে বড় ভৌতিক ব্যাপার এই ইতিহাস। ভূত এই বাড়িতে আছে, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। তা না হলে আমি আর লেবু নিশ্চিন্তে বাস করতে পারতাম। ফাল্গুনের শুরু হলেও শীত এখনো বেশ জমে রয়েছে। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া নির্জন বন বলায় বসে আড্ডাতে আর মজায় আলাদা। বোধহয় এজন্যই বরিস সাহেব এই নির্জন বন এলাকায় বাংলো বানিয়েছিল। ধন্য সাহেব, ধন্য। খাওয়ার ডাক পড়ল। রান্নাঘরের সামনের অংশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরু চালের ভাত, বাটা মাছের ঝাল, পাঁচমেশালি তরকারি আর আলু সেদ্ধ, পাতিল লেবুর ব্যবস্থা করা হয়েছে। অর্জুন বাবুর রাঁধুনি লেবুর বয়স 60-এর কাছাকাছি, চুলেও পাক ধরেছে। ব্যবহার ভালো, তবে চেহারায় যেন একটু রহস্য ছাপ আছে, এবং হঠাৎ দেখলে কেমন যেন হৃদকম্পন হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতেই আমাদের নিয়ে যাওয়া হলো সে শোয়ার ঘরে। অর্জুন বাবা বললেন, রাতে যাই হয়ে যাক, ঘর থেকে কিন্তু বেরোবেন না। অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে, যত প্রয়োজন থাকুক না কেন। সকালের আগে আমার দেখা হচ্ছে না, বুঝতে পেরেছেন? আমাদের দেখা হচ্ছে না, সুতরাং খেতে নিশ্চিত কোয়ান। শুভরাত্রি। অর্জুন বাবু চলে যেতে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। কিন্তু একটা কথা মনের মধ্যে কাঁটার মতো খচখচ করছে, দরজা খুলতে মানা। কিন্তু কেন? ভট্টাচার্য মশাই বললেন, বাইরে তো ওই জঙ্গলের পরিবেশ, শুনশান পরিবেশ, এক আধটা হাফ কাপটি মেরে থাকতেই পারে, বুঝলে, বাঘ থাকতে পারে। আর দিনের পক্ষে শিয়াল বা হাড়ি করে তো অভাব নেই। অর্জুন বাবু সেজন্য হয়তো বা নিষেধ করছেন। অঙ্কর বাবুর মত অবশ্য আলাদা। উনি গম্ভীর গলায় বললেন, না রে বকলা, বাঘ শিয়াল নয়, তেনাদের জন্যই সাবধানে থাকতে বলেছেন। ওই যে রাতে তেনাদের নাম করতে নেই, সেজন্য খুলে বলেননি। যা ঘুমায় পড়লাম। কিন্তু রাত্রি 1:30টার দিকে ঘুমটা ভেঙে গেল। কেমন যেন অস্বস্তি লাগছে। উঠে বসলাম, চোখ গেল ঘরের মেঝের দিকে। কেটে যেন সারা বেছাতে ঘুরে বেড়াচ্ছে, মোটা সোটা কুকুরের বাচ্চার মতো। ছ্যাদ করে উঠলো বুকটা। বন্ধ ঘরে কুকুর আবার আসলো কিভাবে? এই নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা দৈত্য দানব হবে। মাথার কাছে রাখা টর্চটা ছুঁড়ে মারলাম। একটা আর্তনাদ শোনা গেল। জিনিসটা যেন আকারে বাড়তে লাগলো। 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট। আমি যেন ভয় কাঁপতে শুরু করলাম। ভট্টাচার্য মশাইকে ঠেলা মেরে জাগানোর চেষ্টা করলাম। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না আমার। ভট্টাচার্য মশাই উঠে চোখ কচাতে কচাতে বললেন, মাঝরাতে আবার কি হলো? আমি সে অদ্ভুত জিনিসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভট্টাচার্য মশাই তাকে বললেন, কে তুমি? ভালো চাইলে তার হাত থেকে বেরিয়ে যাও, বেরিয়ে এসো। অদ্ভুত জিনিসটা ঝপ করে এক লাফে খাটে এসে পড়ল। আমরা দুজনেই খাট থেকে নেমে দরজা খুলে বাইরে চলে গেলাম। ওই জিনিসটা তখনও মানুষের গলায় চিৎকার করে বলতে লাগলো, ও মাস্টার বকলা, ফিরে এসো, আমি অঘোর। নিজের মনের ভুল বুঝতে পেরে ভট্টাচার্য মশাই অঘোর বাবুর দিকে ডাকান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার ছেলে মানুষটা গেল না, বয়স হচ্ছে আমার, সে হার্টের জন্য আমার। আমি তো ভেবে নিয়েছিলাম যে বাইসন ঢুকে গেছে যে ঘরে, দরজা যে বন্ধ সে খেয়াল আসেনি। ভট্টাচার্য মশাইকে থামিয়ে দিয়ে অঙ্করবাবু বললেন, আমার কথা শুনি তো, আমি তো ইচ্ছে করে ওরকম করিনি। আমি একটা কাটা হাত খুঁজে বেড়াচ্ছিলাম। কাটা হাত? অবাক হয়ে গেলেন একেবারে ভট্টাচার্য মশাই। হ্যাঁ, কাটা হাত। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতেই জোর তৃষ্ণা পেল। জল খাওয়ার জন্য জলের বোতলে হাত বাড়াতে কি যেন একটা শীতল স্পর্শ হলো। পাত্তা দিলাম না। এরকম অদ্ভুত ঘটনা আমার সাথে প্রায় ঘটে, কিন্তু বোতলটা তো টেনে আনতে পারছি না। কিছুর সঙ্গে যেন আটকে গেছে। একটু ধাতস্থ হয়ে দেখলাম বোতলটা টেনে ধরে আছে, আর একটা কাটা হাত। যাই বলো ভাই, আমার কিন্তু একটু ভয় ভয় লাগলো না। জলের তৃষ্ণায় ভূতের ভয় উদা হয়ে গেছিল।
আমি জোরসে টান দিলাম, পাল্টা উড়ে টান দিলাম। এভাবে চলতে চলতে হঠাৎ অন্য মনস্ক সুযোগে জলের বোতলটা নিয়ে বেঁচেতে নেমে পড়লাম, আর সেই হতেই বোতলটা কুদছি। আলো জ্বালিয়ে আমার ব্যাগে রাখা কয়েকটা জলের বোতল বের করে অঙ্কুরবাবুকে দিয়ে বললাম, আপনি লোক বটে মাইরি, আলো তো জানাতে পারেননি। অঙ্কুরবাবু এসে বললেন, সে তো তুমি জানাওনি, লাইট বাল্বের আলোতে তুমি আমাকে না কি ভেবেছিলে? আসলে ওই অবস্থায় মাথা ঠিক থাকে না। অঙ্কুরবাবু কথা ফেলে দেওয়ার মতো নয়। আরো জানিয়ে অঙ্কুরবাবু দেখা কাটা হাতটা খুঁজতে লাগলাম। হাতখানা খুঁজে পেলাম না বটে, কিন্তু জলের বোতলটা পেলাম। বোতলের গায়ে কিসের দাগ? রক্ত। ভালো করে দেখে ভট্টাচার্য মশাই বললেন, রক্ত? রক্ত ভক্ত কিছু না, লাল মাটি ওটা, ভালো করে দেখ। ভালো করে দেখতেই বুঝলাম আসলে এটা লাল মাটি। এটা লাল মাটি ছাড়া আর কিছুই নয়। অঙ্কুরবাবু উদ্দেশ্য করে বললাম, ঘুমিয়ে পড়ুন অঙ্কুরবাবু, কাল সকাল সকাল উঠেই গাড়ি খুঁজতে হবে, ওই ব্যাটা আর আসবে না, বুঝতে পেরেছেন? সবাই ঘুমিয়ে পড়লেও আমার কেন যেন ঘুম আসছিল না। সিলিং এর দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম। সেই ছোটবেলার কথা, লিবারদের সঙ্গে মাঠে গিয়ে সর্ষে কেটে আনা, গানুকা নদীর স্বচ্ছ জলে অনেক মাছের আনাগোনা, ওদের মধ্যে বেশিরভাগ চোখে আর পড়ে না। তো মাছ নাকি খেতে নেই, আর প্যারা মাছের স্বাদ অপূর্ব। সেই সাথে সেবার ইরাক আর ইরানের যুদ্ধ লাগলো। খবরের কাগজের মাধ্যমে সে আজ ছড়িয়ে পড়লো আমাদের গণ্ড গ্রামেও। আমি তখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। মাস্টার সাহেব বললেন যে পরমাণু পড়বে, আমরা কেউ বাঁচতে পারবো না, একমাত্র তুলোর মুখোশ তৈরি করতে পারলে বাঁচা যাবে। তখন না জানতাম ইরাক ইরানের সাথে ভৌগোলিক দূরত্ব, আর না জানতাম পরমাণু বোমার জিনিস। তুলোর মুখোশে ছিল শিশু মনের ভরসা। হঠাৎ কি যেন চোখে পড়লো সিলিংয়ে। আরে সেই তো একটা কাটা মাথা, মানুষের মাথা। মাথাটা কি কুতকুতে চোখ নিয়ে চেয়ে আছে আমাদের দিকে। আমি একটু ভয় পেলাম না, অঙ্কুরবাবুর মতো আমার ভ্রম হচ্ছে মনে হলো। আমার ভালো করে দেখার চেষ্টা করলাম, চোখ কচলালাম, না এটা তো কোনো বিভ্রম নয়। এবার নেমে এলো মাথাটা, আমার মুখোমুখি এসে চাপা স্বরে পড়ল, বাকি দেহটা কই, কে ফেললি? ভীষণ রেগে গেলাম। তুমি কাটা মন্টু হও আর যাই হো, আমাকে অপমান করতে পারো না, আমি নরখাতক। হাত বাড়িয়ে চুলের মুঠি ধরলাম কাটা মন্টুটার, আর বললাম, তোর দেহ আমি খেয়েছি, আমাকে কি নরখাতক মনে হয় তোর? হ্যাঁ, চুল ছিঁড়ে নেবো শয়তান, বুঝতে পেরেছিস? কাটা মন্ডুটা ছটফট করতে করতে আমার হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। এদিকে আমার গলার আওয়াজে ঘুম ভেঙে গেছে অঙ্কুরবাবুর। আমার হাতে কাটা মন্ডুটা দেখে আটকে উঠলেন তিনি, হিচকি শুরু হলো তার। এদিকে কাটা মন্ডু, আর অন্যদিকে অঙ্কুরবাবুর চরম বিপদে পড়ে গেলাম। বিপদ হতে রক্ষা করলেন ভট্টাচার্য মশাই। অঙ্কুরবাবুর দিকে তাকিয়ে বললেন, এদিকে এসো, এদিকে এসো। অঙ্কুরবাবু এগিয়ে আসতে অঙ্কুরবাবুর কপালে হাত বোলালেন ভট্টাচার্য মশাই। হিচকি থেমে গেল। ভট্টাচার্য মশাই বললেন, আমি বহু আগে আজ করেছিলাম, এই জায়গাটা ঠিক নয়, কিছুটা খারাপ করতে চলেছে আমাদের সঙ্গে, অনেক খারাপ, অনেক খারাপ। এবার কাটা মন্ডুটার দিকে তাকিয়ে বললেন, কি কি ভুল বলছো? কাটা মন্ডু ভট্টাচার্য মশাই দিকে তাকিয়ে বলল, বড়টা মাংস খাবি, কুকুর খা, বিড়াল খা, আমি জানি তুই মাংস খাবি, মানুষ খাবি, নরখাতক তুই। এই বলে কি করে হাসতে লাগলো। ভট্টাচার্য মশাই তার ডান হাতের মধ্যভাগ কাটা মুন্ডুটার কপালে ঠেকাতে মুন্ডুটা স্থির হয়ে গেল। মুন্ডুটা ঘরে রাখা একটা কার্ডবোর্ডের বাক্সে ভরে ফেললাম। আর ঘুম হবে না, এই বাড়িটা যে হন্টেড এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বললাম, চলুন অর্জুন বাবুর কাছে যাই, আমাদেরকে এই ভূতের মুখে ফেলে দিব্যি ঘুমাচ্ছেন। ভট্টাচার্য মশাই বললেন, বলেছো ঠিকই, কিন্তু খুব ভেবে চিন্তে পা ফেলতে হবে, এই বাড়িতে অনেক রহস্য বেঁধে আছে, আমরা সাবধানে বেরোতে হবে যাতে কেউ বুঝতে না পারে। তিনজনে বের হলাম অতি সাবধানে, হাতে টর্চ, কিন্তু খুব প্রয়োজন ছাড়া সেটা বন্ধ থাকবে। খুব সাবধানে দরজা বন্ধ করে এগিয়ে গেলাম অর্জুন বাবুর ঘরের দিকে। চলতে চলতে বারবার গায়ে পা লাগিয়ে দিচ্ছিলেন অঙ্কুরবাবু, সম্ভবত ভয় এসব পড়ছেন। একবার তো ভট্টাচার্য মশাইয়ের পায়ে পা লেগে গেল অঙ্কুরবাবুর। ভট্টাচার্য মশাই পড়ে গেলেন মেঝেতে, সাথে অঙ্কুরবাবুর ধুলো মেঝেতে যেন পড়ে আছে, এবং এক বদ্ধস্থ হয়ে গালাগালি করলেন বৃদ্ধটি। অর্জুন বাবুর ঘরের কাছে গিয়ে দেখি দরজা খোলা। আমাদের বাইরে রেখে ভেতরে ঢুকলেন ভট্টাচার্য মশাই। এরপর বেরিয়ে এসে বললেন, চলে এসো, ঘর ফাঁকা।
অপরের ঘরে ঢুকে তল্লাশি করাটা কিন্তু ঘোর অপরাধ, বিশেষত আশ্রয়দাতার ঘরে। কিন্তু এমন এক পরিস্থিতি যে কাজটা করতেই হবে। ঘরের ভেতরে যা দেখলাম তা সত্যি বিস্ময়কর। গোটা ঘরে আজ তো দূরের কথা, এই বছর খানিকের ভেতরেও কেউ বসবাস করেছে বলে মনে হয় না। বিছানার চাদরের উপরে পুরো থোলার আস্তরণ। ঘরের মেঝেতে সব অন্যান্য জায়গার অবস্থাও আছে এবং স্বপ্নের অবস্থা তাই। ঘরের পেছনকার দরজা যেন ঈষৎ খোলা। একটা টর্চ নিয়ে সেই দরজার দিকে বেরিয়ে এলাম। পেছনের অংশটা ঝোপঝাড় আর ঘাসে ভরা, মাঝে মাঝে বড় বড় গাছ। একটা গাছ হাতে নিয়ে ভট্টাচার্য মশাই বললেন, দারুচিনি গাছ এটা, পাশেটা আপেল গাছ। ভট্টাচার্য মশাই পকেট হতে চুরি বের করে গাছটার ছাল কিছুটা ছড়িয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে দেখে বললেন, হ্যাঁ। এরপর আমার দিকে এগিয়ে আসলেন এক টুকরো। চিবিয়ে দেখলাম একটা ঝাঁঝালো মিষ্টি দারুচিনি। বুড়োর চোখ বেশ সতেজ আছে দেখছি। টর্চের আলোতে গাছ চিনতে পেরেছে। বেশ উষ্মা ও মাখা প্রশ্ন অগরবাবুর, এই কিরকম হলো? তারা নিজেরাই খাবে নাকি? আমার কি? ভট্টাচার্য মশাই হেসে বললেন, কি খাচ্ছ তা জানো? তা কি করে জানবো? ভালো মন্দ কিছু একটা হবে আর কি। চামচিকার ডানা খাবে? অগরবাবু বলল, বাক্য এভাব করে থুতু ফেললেন। আমি হেসে বাঁচি না। একটু এগোতে দেখলাম সারি সারি কবর। কবরের এপিটাফে লেখা বিভিন্ন সাহেবের নাম। বরিশ সাহেবের কবরটাও পেলাম। এপিটাফের রোমান হরফে লেখা, an English gentleman resting in peace, gone but never forgotten, মার্ক বরিস, 1870 থেকে 1940। কবরের মুখ খোলা, ভেতর হতে যেন আলো আসছে। ভট্টাচার্য মশাই বললেন, আমি আগে নামি, নিরাপদ বুঝলে তোমরা আসবে কেমন? কোনো চিন্তা নেই তোমাদের, আমি একাই 100। ভট্টাচার্য মশাই নেমে পড়লেন। আমরাও তার ইঙ্গিতের অপেক্ষা করতে পারলাম না, নেমে পড়লাম ভট্টাচার্য মশাইয়ের পেছনে। ভেতরে এলাহি কাণ্ড। একটা সুদৃশ্য ঘরে সব রকমের আয়োজন করা হয়েছে। ঘরের ভিতরে মোমের আলো জ্বলছে। দেয়াল জুড়ে সারি সারি নরমণ্ড আর একটা একটা করে বড় মাপের গজাল, এবং ওগুলো ঠিক কপালের বরাবর কেটে দেওয়ালে ঢুকেছে। কপাল চুয়ে রক্ত পড়ছে সবার। কাটা মাথাগুলো যেন জীবন্ত, খটমট করে রাখিয়ে তাকিয়ে আমাদের দিকে আছে। একটা মুন্ডু যেন জিভ বের করে চাটার ভঙ্গি করলো। তাই দেখে আমাকে ভয়ে চেপে ধরলেন অগরবাবু। কাঁপতে লাগলেন কাটা পাঠার মতো। এবং ভট্টাচার্য মশাই অভয় দিয়ে বললেন, আমি যতক্ষণ আছি কেউ গুচ্ছ নিতে পারবে না তোমাদের। অগরবাবু কোন রকমে বললেন, জন্ডিস কেস রে বগলা, আমরা প্রীতের পাল্লায় পড়েছি, কে ফেলবে আমাদেরকে? আমি ভরতে চাই না, এই ঘর হতে বের হতেই হবে, আমাদের কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কবর ঘরের এদিক ওদিকে ছোট্ট একটা দরজা দেখিয়ে ভট্টাচার্য মশাই বললেন, ওই যে বেরোবার পথ, ওই পথেই বাইরে বেরিয়েছে বরিশ সাহেব। এসো আমরা নৈশ ভ্রমণে বের হই। দরজা দিয়ে ঢুকে পড়লাম একটা গুহার ভিতরে। সেই গুহা পার হতে একটা মূল ঘরের সদর দরজার সামনে। কিন্তু সামনে যা দেখলাম তাতে আতঙ্কিত হয়ে গেলাম। হাড় হিম করা এক অভিজ্ঞতা হলো। দেখলাম ঘরের সামনে বড় বড় দুটো কাঠের উনুন জ্বলছে এবং সেই উনুনের উপরে বড় বড় হাঁড়ি, আর সেই হাঁড়ি দুটোর মধ্যে ফুটন্ত জল, এবং সেই জলে দুজন করে মাথা বের করে বসে আছে। সেটা আর কেউ নয়, অর্জুন বাবু আর লেবু। কাতর আবেদন কণ্ঠে অগ্রবাবু বলেন, ও মশাই, সেদ্ধ হয়ে যাবেন যে, উঠে আসুন। হাড়ির ভেতর হতে উঠে আসা অর্জুন বাবুর মাথা উত্তর দিল, আরে চলে আসুন, অনেক জায়গা আছে, দারুণ আরাম। চামড়া ফেটে যখন চর্বি বের হয়ে জলে মিশবে না, ওহ কি যে অভিজ্ঞতা মশাই। অগরবাবু কয়েক পা পেছনে সরে এসে বললেন, আপনার আরামের নিকুচি করছেন মশাই, চলে যান, সুপ হওয়ার ইচ্ছা আমার মোটেও নেই। এরকম কথোপকথনের মাঝে হাজির হয়েছে আরেকজন। লোকটা একজন সাহেব, শেফের পোশাক পরে আছে। ওর একটা হাতে চপার, আরেকটা হাতে বেতের বুড়ি, রসুন, পেঁয়াজ, পার্সেল সহ সুপের উপকরণ। সাহেবটা ঝুড়ি হতে উপকরণগুলো নিয়ে হাঁড়িতে ফেলতে লাগলো। এরপর চাপড়টা হাতে নিয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। Some fresh meat, বাবু। Please give me some fresh meat. ভট্টাচার্য মশাই একটা শুকনো ডাল করিয়ে তাতে মন্ত্র পড়ে ছুঁড়ে দিল সাহেবের দিকে। দেখতে দেখতে আগুন ডেকে গেল সাহেবের শরীরে, আর এই সুযোগে ছুটতে লাগলাম আমরা। কতক্ষণ ছুটেছি তা জানি না, তবে বেশ কয়েকবার বিশ্রাম নিতে নিতে থামতে হয়েছে। ভোরবেলা যেখানে পৌঁছালাম সেখানের জায়গাটা একটা
ছোট্ট বাজার। একটা বন্ধ দোকানের সামনে তিনজন বসে পড়লাম। প্রচন্ড পরিমাণে ঘুম এবং ঘুম ভাঙলো একটা ডাকে, ওই যে মশাই, আপনারা উঠুন এবার। আপনারা না শুনলে দোকান খুলতে পারতেছি না। উঠেই সামনে নলকূপের মুখে হাত ধুয়ে ফেললাম। দোকানটা চা, জল, খাবারের ব্রেড, টোস্ট আর চায়ের অর্ডার করলাম। কথার প্রসঙ্গে দোকানদার লোকটিকে জিজ্ঞেস করলাম রাতের ঘটনা। উনি সব শুনে বললেন, অনেক বাসামাই শিখেছেন, বরিশ সাহেবের বাংলোতে কেউ যায়? বিস্ময় জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? দোকানদার বলল, ভূত আছে দাদা, ভূত আছে, বরিশ সাহেবের ভূত। কাউকে একলা পেরে সামরা সারিয়ে খায় ফেলে। বছর দুয়েক আগে ওই বাড়িতে কিনেছিল রিটায়ার্ড আর্মি অফিসার, তো মাস দুয়েকের মধ্যে ওনার চাকর বরিশ সাহেবের পেটে। ভয় আর কেউ যায় না ওখানে, তো নরখাদক, নরখাদক। খেতে খেতে আমার নজর গেল অকরবাবুর হাতের আপেল রাখার প্যাকিং কাগজের বক্সটার দিকে। বললাম, ওটা আপনার হাতে কেন অকরবাবু? ওটা তো আপেল আছে মাস্টার, কাশ্মীরি আপেল। এই বলে বাক্সটা খুলে আপেল দেখাতে গেলেন অকরবাবু, কিন্তু তার পরিবর্তে বেরিয়ে আসলো একটি নরকরটি। অক্ষণ হয়ে গেলেন অকরবাবু। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাতে পারেন জসু ভাই। আমি ফিরোজ খান বলছিলাম। গল্পটি কালেক্ট করেছি একটা জায়গা থেকে, অনলাইন থেকে। গল্পটির নাম নরখাদক। গল্পটির মূল লেখক সুব্রত মজুমদার। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। নরখাদক করে স্টোরি, ইন্টারেস্টিং ছিল স্টোরিটা। মানে অনেক বেশি ভয় না হলে রহস্যময় ছিল, ইন্টারেস্টিং, বেসিক্যালি অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আশা করছি আপনার পরবর্তী ইসমাইল জিনের গল্পের অপেক্ষায় থাকলাম আমাদের প্রিয় ভাই। ইসমাইল জিন ভাই দারুণ কিছু, ইনশাল্লাহ হয়তো বা এই উইকে আমরা ইসমাইল জিনের নতুন একটা স্টোরি পাবো। সো দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী আরেকটি ঘটনা। আশা করছি আরেকটি ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যে ঘটনায়। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন। আমি ফিরোজ খান বলছি। আমি আজকে আমারও আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের গল্পটা আপনাদের বেশ ভালোই লাগবে। অসীম দাবদাহ শেষে বর্ষণের অবকাশ। শেষমেশ বৃষ্টিটা শুরু হয়ে গেল। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আমার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভেতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধ্যে আগত প্রায়, যদি মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে, আর কি চায়? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপরে আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতে হবে, যে করি হোক। অনেকদিন শত চেষ্টা করেও নিজেকে কিঞ্চিত একটা ভাবনা আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে। তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যা ছিল, সে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। ঠিক কি নিয়ে লিখবো? এই পরিবেশটা যদিও একটু ভুতুরে, আপিসের দিকেই যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতের বেশি ভয় পায়। প্রেম টেম পায় না ঠিক, ভূতের প্রতি টান আমার ছোট থেকে অনেক বেশি। যদিও ভূতে ভয় পায় প্রচন্ড, রাতে একা থাকলে আজও বাইরে গিয়ে লাইট জ্বালিয়ে শুতে হয়। নইলে মনে হয় আমার পাশে কেউ একজন শুয়ে আছে বা তাকিয়ে আছে বা রেলিং জুড়ে দাঁড়িয়ে আছে। চোখ খুললে বুঝি দেখতে পাবো পা খাটের বাইরে। পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাট বাইরে বের করে টেনে ধরলো। এরকম নানা ভাবনা। কোন রকমে যদি ঘুমিয়ে পড়ি, তবু প্রচন্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফরে ওঠা অস্বাভাবিক কিছু নয়। সে যাই হোক, ভূতের অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষাৎই আমার কাছে আছে। কারণ সুযোগ পেলেই মা বাবা, পিসি, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতে একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী টিকেই থাকে। সে নিজের হোক বা
কাছ থেকে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা কিন্তু নয়, তবে বেশিরভাগই সত্য ঘটনা। ভূত সত্যি আছে কিনা সন্দেহ থাকলে ভয়টা কিন্তু সত্যি। যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যা ডান পিঠে ভয় ডর নেই, সে না দেখলে বোঝানো সম্ভব নয়। মানে শুধু ভূতের বিষয় না, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়িতে গিয়ে এরকম এক বৃষ্টি ভেজা সন্ধ্যে আড্ডা দিতে শুরু করলো। আমি অভ্যাসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা প্রথমে বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না, বিশ্বাসও করি না। যত রাজ্যের ভুজুরুকে এগুলো কিছু আছে নাকি? শোন, মাঝ রাতে শুধু ধুধু মাঠের পাশে এক শ্মশানে এক রাত কাটিয়েছি, ঠিক আছে? বেড ধরে কাটিয়েছি। আমাদের গ্রামে ওই পুরনো বিশাল বাড়িতে একা রাত থেকেছি, প্রায় 1 সপ্তাহ দেখেছি, কোনোদিন গা শিউরে ওঠেনি। আমি তখন বলে উঠলাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তাতে তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি, দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহসী, বুঝলে? যেই না এটা বলার সাথে সাথে লাফিয়ে উঠলো সে আর বলল, তাই যদি হয় তাহলে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দিব, সেই সময় প্রায় আমরা এই বাসা থেকে যেগুলো বন্ধু, প্রায় 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এ তো পিকলু যেত। কিরে পিকলু বল? পিকলু দাও সেদিন আড্ডায় ছিল, সে সম্মতি দিল আর বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে কি এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবারও বলতে শুরু করলো, তা ওই রাস্তার ময়নার রাস্তার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে, তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। এর 34-এর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্ততে গিয়ে উঠেছে, এরকমটা আর কি, মানে শর্টকাট আর কি, বুঝলি? এই রাস্তাটা দিয়ে আমাদের সকলের অনেক কৌতূহল ছিল সারা জীবন, কারণ সারাদিন ওই রাস্তার সকলে ব্যবহার করলেও সন্ধ্যের পরও কেউ যেত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারাই নাকি সেই রাতে আর বাড়ি ফিরে আসে না, পরদিন তাদের পাওয়া যেত অজ্ঞান অবস্থায় অথবা মৃত অবস্থায়। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা মোটেও যেতাম না, কারণ সন্ধ্যের আগে ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাং আবে, বুঝলি? কিন্তু সেই দিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গিয়েছি গল্প করতে করতে খেয়ালই নেই। আলো প্রায় নিভো নিভো, তখন খেয়াল হলো, এই রে অনেকটা চলে এসেছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে জোরে সাইকেল চালিয়ে গেলেও তো রাত 4টার কম বাজবে না, তার উপর আবার শীতের সময়, অন্ধকার হতে হতে পারে মিনিট 10 বাকি। বাড়িতে আজ খুন হয়ে যেতে পারে অত রাতে ঢুকলে, বুঝলি? খুব জোরে পা জানতে লাগলাম, মাথায় প্রচন্ড ভয় বিস্তৃত একটা উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষা নেই, হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি তখন বললাম, ভাই শর্টকাটটা নি, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠে বলল, পাগল নাকি, এই রাস্তার গল্প তো ভালো না, ওসব ভূত টুতের নিয়ে ছেলেবেলা একেবারে ঠিক না। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়, বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম। সেদিন 3টে সাইকেল সোজা বসেছিল 70 পিছনে, এবং প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমরা এবার এতটাই গল্পে মত্ত হয়ে গেছিলাম যে ও সব মাথা থেকে চলে গেল, বুঝলি? এভাবে কতটা পথ গিয়েছি জানি না, হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচন্ড শক্তি দিতে হচ্ছে, রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখেছিস তখন কিন্তু আরো বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার ছোটাছুটি করার অভ্যাস ছিল, তাই যতটা পথ সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে কে যেন 4 জন একসাথে আমার সাইকেল পেছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকে পেছনে বসাইনি। আজ কেমন যেন অস্বস্তি শুরু হয়ে গেল। আমি পিকলুকে কথাটা বলতেই যাব, ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই ভাই তাড়াতাড়ি সম্ভব পালা, পা চালা, কোনোদিন তাকাস না। আমি মিথ্যা বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসেছিল, এটা সত্য। গা হাত পা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিল, তবুও যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকটু বলল, ও কি তোর সাইকেল সামনে চাকা অমন উঠছে না কেন, কি হয়েছে? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমার যেন মনে হচ্ছে আমার সাইকেলটা পিছন দিক থেকে কেউ একজন টেনে ধরে রেখেছে। এমন সময়
এক ঝলক আলো এসে পড়লো আমার মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট আলো, এবং আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম মেন রোডে। সাথে সাথে সে অসম্ভার আমার সাইকেলের কেরিয়ারটা যেন হঠাৎ করে চলে গেল। খুব জোরে জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফ দিয়ে উঠলো। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম, এবং বাড়ি এসে যা দেখলাম তা আজও আমি দেখতে চাইবো না। আমার সাইকেলের কেরিয়ারের উপরে দুদিকের লোহার রড দুটো করা আর 2 হাতের বুড়ো আঙ্গুলের চাপে গর্তের মধ্যে ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা, বৃষ্টি বাইরে বেরিয়ে কিছু কিনে আনা মুশকিল, আর এরকম বর্ষার দিনে একটু মুখরোশ না হলে কি চলে। আমার আবার বৃষ্টির দিনে মাঝে মধ্যে পিজে খাওয়ার খুব ইচ্ছা হয়, আর কি অর্ডার করেই দিব কিনা 8 ঘন্টা সময় নেবে আসতে। যা হোক, এরকম একটা ঝড় চলের দিনে ভূতের কথা হচ্ছে আর আমার জামাই বাবুর কথা আসবে না, এটা কি হতে পারে? আর অভিজ্ঞতা হলো আমার অদ্ভুত। জামাই বাবু বললেন সে নাকি কোনো এক জায়গায় অশুভ কিছু ঘটে থাকলে, তার অশরীর থাকলে সে অশরীর নাকি ওকে দেখতে পায় বা অনুভব করতে পারে। বিশ্বাস হচ্ছে না তো, মনে হচ্ছে ছোট বলে আমাকে যা পারে টুপি পরায়। আমার ভূত সম্পর্কে আকর্ষণটা তার জানা ছিল, তাই বানিয়ে মুখরোচক গল্প পড়ে। এই যেমন আমাদের বাড়ির ছাদে একদিন আমি, দিদি আর জামাই বাবু উঠেছিল। আমাদের দোতলা ফাঁকাই থাকে সাধারণত, আত্মীয় স্বজন আসলে তখন তাদের জন্য ব্যবস্থা করা হয়। তাই 1 তলা থেকে 3 তলার সিঁড়িটা একদম সুনসান নীরবতা, এবং সিঁড়ি দিয়ে জামাইবাবু আগে উঠছিল। হঠাৎ 3 তলায় ওঠার আগে চাতালে দাঁড়িয়ে পড়লো, কেমন যেন থতমত খেয়ে গেল। বলল, তোরা উঠে যা, তারপর উঠছি। ছাদেকে জিজ্ঞেস করলাম কি হলো? তখন সে বলল, এখন বললে ভয় পাবি, পরে বলবো না। জোর করাতে সে বলল, তোদের আশেপাশে কোনো মসজিদ আছে? আমি বললাম, হ্যাঁ, 2টো বাড়ির পাশে তো আছে, কেন? তখন সে বলল, আরে না, মানে তখন যখন ওই যে উঠছিলি না, তখন চাতালে একজন টুপি পরা ভদ্রলোক দাড়িওয়ালা দাঁড়িয়েছিল, আর বাকিটা জিজ্ঞেস করিস না। ভয় সত্যি যে পাই তা কিন্তু নয়, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। পরে ভেবেছিলাম পাশের মসজিদটা ও নিজেই বোধহয় দেখেছিল, সে নিয়েই গল্প ফেদে ভয় দেখালো। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটলো যার কোনো ব্যাখ্যা আমি পেলাম না। ফোন চলে এলো ডোমিনোস থেকে, এবার নিচে যেতে হবে, এটা আমাদের নিয়ম। ফ্ল্যাট বা অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না। সিঁড়ির লাইটটা কি হয়ে যায় কে জানে, মাঝে মধ্যে কেটে যায়, অন্ধকারে নামতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, একবার আমার মামার বাড়ি সকলের দিদি জামাইবাবু সহযোগে পিসির বাড়ি গিয়েছিলাম মুর্শিদাবাদে। সারাদিন পদ্মার ধারে নিমটি তার রাজবাড়ি ইত্যাদি দেখার পর আমরা ফিরলাম বাড়িতে। পিসির রান্নার হাত অসামান্য। রাতে সেই মহাভোজ কবজি ডুবিয়ে খাওয়া চলছে, এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বললেন, আচ্ছা, তোমাদের বাড়ি আসে আসে কোনো বিধবা মহিলা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে থাকে তো, তাই না? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন বলো তো? সে তখন বলল, না এমনি। এটা বলে সে খেতে শুরু করে দিল। পিসি আর সেই মুহূর্তে জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা থেকে যায়। না জানি রাস্তায় ধরে কেউ কোনো কথা বলেছে কিনা পিসিকে। শত্রুত্ব অভাব নেই, কে কি উদ্দেশ্যে কি বলবে কি জানে, আর নতুন জামাই কি ভাববে সে সব শুনে। এ নিয়ে পিসি প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন। পিস মশাই কেউ জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডি রাস্তায় কিছু বলেছে বা জামাই বাবুর সাথে কেউ কি আলাদাভাবে কথা বলেছিল কিনা। আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছু ঘটেনি। পিসি আসলো তখন আর বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়িতে কাজ করতো, পাড়াতেই তার বাড়ি, কিন্তু সে তো বহুদিন হলো। হঠাৎ একদিন কাজে এসে বন্ধ করে দেয়। পরে শুনেছিল গায়ে আগুন দেয় বাচ্চাকে নিয়ে। সে নিয়ে গ্রামের লোকেরা অযথা কথা বলতে বাধা রাখেনি। সে তো অনেক আগে মারা গেছে। কে জানি তোর জামাইবাবুকে কে কি বললো, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তোর জামাইবাবুকে আলাদা করে। আমি এখানে একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা খাবার টেবিল থেকে পিসিদের বাড়ির সদর দরজা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম, জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটা সাদা কাপড় পরা মহিলা মাঝ বয়সী একটা বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়ে এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারলো না। জামাইবাবুর চোখাচোখি হতে আবারও ফিরে এলো।
সবচেয়ে আশ্চর্যের কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেয়া ছিল, আর খোলা হয়নি। কোনো কারণে সেটা খোলাই হয়নি। অদ্ভুত লেগেছিল কথাটা শুনে। আমার বাড়ির পাশের মসজিদে একদিন অক্ষ করা যায়, তবে এই ব্যাপারটা জানা সত্যি অস্বাভাবিক। কিন্তু এসব ভাবতে ভাবতে তো সে অনেকক্ষণ হলো আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, খেয়ালই নেই এখনো নিচে পৌঁছালাম না কেন। সেটা যে শেষই হচ্ছে না। আমি আরো তাড়াতাড়ি নামতে গেলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, একটু নামতে তো এত সময় লাগার কথা না। রেলিং দিয়ে একবার নিচে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, 1 তলার গ্রিলটা তো চোখে পড়ছে আবছা আবছা, মানে আমি 2 তলায় আছি। এতক্ষণে 1 তলায় নামলাম, আরো তাড়াহুড়ো করে নিচে নামতে শুরু করলাম, আর বাঘটা খুললে যেন গেটটা পাবো। কিন্তু ওই দরজা, আবারও রেলিং দিয়ে চোখে দেখলাম নিচটা। কি, আমি তো এখনো 2 তলায় আছি। এবার কেমন একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না আমার, কেন এসব হচ্ছে, কিছু হিসাব মিলছে না। আমি এবার উপরে উঠতে লাগলাম। এর উপরের তলাতেই আমার ফ্ল্যাট, কিন্তু কে? ওটা তো খুঁজে পাচ্ছি না। 2 তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ। জানি না কি কারণে কোনোদিন কোনো ভাড়া আসে না, তাই সেই ফ্ল্যাটটা যে কাউকে ডাকবো তার কোনো উপায় নেই। আমি দিক বেদিক শূন্য হয়ে সিঁড়ির দিকে উঠানামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি, না নিচে নামতে পারছি। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজটা পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো পাওয়া গেল। রেলিং এর চোখে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে, হাতে মনে হয় পিজার বাক্স। কিন্তু আমি ডেলিভারি ছেলেটিকে আমার ফ্ল্যাটের নাম্বারটা দেইনি। সে কিভাবে জানলো? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কিভাবে? আমি আরো আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ ভারী হয়ে এসেছে। আমি খুব বেশি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার সুর বেরোচ্ছে না কেন যেন। কি, ছেলেটা আমার 2 হাত নিচে এসে দাঁড়ানো, ধীরে ধীরে উপরের দিকে তাকাচ্ছে সে, চোখগুলো যেন ধিক ধিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কে একজন বলে উঠলো, ম্যাডাম, ইউর পিসা ইজ হিয়ার। ঠিক এমন সময় ফোনের রিংটোনটা বেজে উঠলো। আমি ধরফর করে উঠে বসলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম। আমি নিজের ঘরের মধ্যে আছি, ডায়েরিটা খোলা সামনে। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে আমি টেরই পাইনি। এই হচ্ছে সমস্যা, মুহূর্তের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে ভাবতে প্রাণও একেবারে অতিষ্ঠ হয়ে যায়। ফোনটা ধরলাম, ওপার থেকে আওয়াজ এলো, ম্যাডাম, আপনার অর্ডার ডেলিভারিটা করতে না পারায় খুব দুঃখিত। আসলে বৃষ্টির কোনো ওয়ার্কার বেরোতে পারছে না, প্লিজ কিছু মনে করবেন না। আপনার অর্ডারটি ক্যান্সেল করা হলো, আমরা এখন আপনার অ্যামাউন্টটি আবার রিফান্ড করে দিচ্ছি। সত্যি তো, এই যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কখনোই সম্ভব না, কোনোভাবে বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়লো। হঠাৎ মুখটা ছ্যাঁত করে উঠলো। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরে একটা বাক্স পড়ে আছে, উপরে লেখা ডমিনোস পিজা। এই ছিল গল্প। জেফরি ভাই, ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন আপনার মায়াবী কণ্ঠে। শুধু বলবো, আপনার কণ্ঠের মতো আরেকজনের কণ্ঠ আমি কখনো পাইনি। এতটা সুস্পষ্ট আপনার কথাবার্তা অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ জেফরি ভাই, আমার ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন। ফিরোজ বলছিলাম, বীরপুর থেকে। ওয়াও, হোয়াট এ স্টোরি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, গল্পটি কালেক্ট করে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। বাট সবচেয়ে ভালো হতো যদি গল্পটার যিনি লেখক তিনি যদি তার নামটা যদি থাকতো খুব ভালো হতো। যাই হোক, আপনি শেয়ার করে দিয়েছেন, কোনো প্রবলেম নেই, এরকম ভালো হয়েছে। এবং আমি চাই সবসময় আপনি ঘটনা কালেক্ট করে বা গল্প কালেক্ট করে আমাকে পাঠিয়ে দিন। আপনার গল্পের জন্য আমি সবসময় অপেক্ষায় থাকি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর দিস বিউটিফুল স্টোরি। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আমি নাহিদ সরকার নতুন একটি ঘটনা কালেক্ট করেছি। ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। ঘটনাটি অবশ্যই আমি অনলাইন থেকে কালেক্ট করেছি এবং আশা করি ঘটনাটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরু করছি গল্পের নাম দণ্ড ডাইনি। মিনু বিয়ে হতে চলেছে। লোকের বাড়ি মাসুন বেজে খাওয়া বিধবা মায়ের একমাত্র সন্তান সে।
মাত্র 13 বছর বয়স তার। স্থানীয় একটা ছোটখাটো স্কুলের ক্লাস 7-এর ছাত্রী সে। স্কুলের দিদিমণিরা বলেন যে সে অত্যন্ত ভালো ছাত্রী, মন দিয়ে পড়ালেখা করলে একদিন সে জীবনের খুব ভালো একটা জায়গায় পৌঁছাবে। মিনুর স্বপ্ন ছিল সে একদিন তার স্কুলের দিদিমণির মতো করে ছোট্ট একটা বাচ্চাদের পড়াবে, কিন্তু মিনু এখন বুঝতে পারে স্বপ্ন সত্যি করা খুবই কঠিন, বিশেষত তার মতো গরিব মায়ের মেয়ের পক্ষে। তার বাবা আর তার জন্মের 2 মাস আগেই মারা যায়। কারখানার কাজ করার সময় মাথায় ক্রেন ভেঙে পড়ে, আর তার নিরক্ষর মা লোকের বাড়ি কাজ করা ছাড়া আর কোনো কথাই বলতে পারে এবং কোনোভাবেই সে জোগাড় করতে পারেনি। তাছাড়া তার মার শরীর ভালো নয়। পরিশ্রম আর শোকে চিন্তায় তার মা অকালে বৃদ্ধাতে পরিণত হয়েছে। বেশি কাজ করতে পারে না, সামান্য যা আয় হয় বস্তির ঘর ভাড়া দিতে দিতে তা প্রায় বেরিয়ে যায়। ভালো করে দুমুঠো ভাত খেতে পারে না। অধিকাংশ দিনই দিনে আনে দিনই খায় এবং ছুটির দিন তাই তার বড় কষ্ট। খালি পেটে পড়াতেও তার মন বসে না, আর মুখ চড়া মিনু কাউকে কিছু বলতেও পারে না। মা কিছুদিন ধরেই একটা কম পরিশ্রমের কাজ খুঁজছিলেন। হঠাৎ করে একদিন তাদের বস্তির 4 মাসে একটা কাজের খোঁজ আনলো। এই ভদ্রলোক রান্না বান্না ঘরের কাজের জন্য একজন বিশ্বস্ত লোক চাইছেন। কিছুদিন হলো এই এলাকার ভাড়া এসেছেন। আগে এলাহাবাদে থাকতেন, কিন্তু বছর খানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর ওখানে মন না টেকার কারণে এখানে চলে এসেছেন। বয়স 50 হয়ে গেছে তার। ছোট ঝামেলাবিহীন কাজ। মিনুর মা তাড়াতাড়ি করে গিয়ে দেখা করেন ভদ্রলোকের সঙ্গে। তার নাম অরুণ নাথ। মিনুর মা তিনি কথাবার্তা বলে কাজ বহাল করেন। মিনুর মা কাজ বেশ পছন্দ হয়েছে। অরুণ বাবুর বেশ অমায়িক, বেশ সুন্দর করে কথা বলেন তার সঙ্গে। অন্য বাড়ির লোকজনের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে না। তাছাড়া মাইনেটাও ভালো দেন। সব মিলিয়ে বেশ খুশি হয়েছে মিনুর মা। মাঝে মাঝে ছুটির দিনেই মিনুকে সঙ্গে করে নিয়ে কাজে আসে সে। কিন্তু মিনুকে কেমন একটা অদ্ভুত নজরে দেখেন অরুণ বাবু। তাকে দেখলেই কেমন যেন ছটফটে ওঠেন তিনি। মাস 4 কাজের করার পর একদিন কাজের শেষে তিনি মিনুর মাকে বললেন, তুমি যা রোজগার করো তাতে তোমাদের দুজনের দিন চলে যায়। না বাবু, চলে না। মেয়েটাকে দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না। ওই তো একটাতে মেয়ে আমার খুব কষ্ট পায়, কিন্তু কি করবো বলুন, সবই কপাল। মিনুর মা করুণ কণ্ঠে কথাগুলো বলল। মিনুর মায়ের গলা যেন ভিজে ওঠে। আছে তো, সবই তো আছে বাবু, কিন্তু কেউ দেখে না। বাচ্চা পেটে যখন বিধবা হলাম তখন একটা লোকও পাশে ছিল না। কিভাবে যে দিনগুলো কাটিয়েছি তা বলার মতো নয়। অরুণ বাবু সোফার উপরে নড়ে চড়ে বসলেন আর বললেন, বলছি কি, তোমার শরীরের অবস্থা, রাতে তো বেশি পরিশ্রম করে তুমি মারা যাবে। তখন বিনুকে কে দেখবে? হ্যাঁ, তার চেয়ে বেরুকে আমার হাতে তুলে দাও, আমি ওকে বিয়ে করবো, তারপর তোমাদের দুজনের সমস্ত দায়িত্ব নেব। মিনুর মা খানিকক্ষণ অরুণ বাবুর দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে থাকলেন। তা হয় না বলতে বলতে সেখান থেকে চলে গেলেন। এরপর অরুণ বাবু মিনুর মাকে খুব সুন্দরী জীবনের লোভ দেখাতে শুরু করলেন। 4 মাসিকে টাকা দিয়ে হাত করে নেন। সেও মিনুর হাতে লোভ দেখানো শুরু করলেন। শেষ পর্যন্ত লোভের জয় হলো, আর একটা সুস্থ জীবন, আরামদায়ক জীবনের লোভে সে মিনুকে অরুণ বাবুর হাতে তুলে দিতে রাজি হয়ে যায়। সব শুনে মিনু কাঁদতে শুরু করলো, কিন্তু সে বড়ই শান্ত, বাধ্য মেয়ে। মায়ের মুখের উপরে কথা বলার সাহস নেই, আবার সাহস ভাঙার কোনো উপায় নেই। চুপচাপ মায়ের সিদ্ধান্ত মেনে নিল। স্থির হয় মন্দিরে বিয়ে হবে। পরে মিনুর 18 বছর হলে অরুণ বাবু তার সঙ্গে বিয়েটা রেজিস্ট্রি করে নেবেন। মিনুর মায়ের সাধ্য নেই মেয়েকে সাজিয়ে গুজিয়ে বিয়ে দেন। তাই অরুণ বাবু একটা বেনারসি আর কিছু গয়না দিয়েছেন মেয়ের সময় পার করার জন্য। বিয়ের দিন সকালে মিনুর মা মিনুর কাছে বসতে মিনু বলে উঠলেন, মা, আমি কখনো তোমাদের কাছে কিছু চাইনি, যেভাবে রেখেছে সেভাবেই থেকেছে, তাহলে আমাকে কেন বেঁচে দিচ্ছ? মিনুর মা নিজেই জানতো না যে সে 55 পেরিয়ে বিয়ে দোষ করেছে, কিন্তু জীবনের লোভ ছাড়া আর কিছুই তার পক্ষে সম্ভব নয়। তাই মেয়ের মুখের সত্যটা শুনে খেপে উঠল আর বলল, আমি তোর মা মিনু, তুই কিভাবে ভাবলি যে আমি তোকে বেঁচে দেবো? তোর কি আমি ক্ষতি করতে চাইছি? আজ বুঝবি না, সময় মতো বুঝতে পারবি। মায়ের কথা শুনে এক প্রসঙ্গ কথা না বাড়িয়ে বলে উঠল, আমি মন্দিরে বিয়ে করব না। তোমার আর 4 মাসের সামনে উনি যেন আমার সিঁদুর পরিয়ে দেন, তাহলেই হবে। মিনুর মা মিনুকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনু নিজের সিদ্ধান্তে অটল। শেষ মিনুর মা অরুণকে সবকিছু জানালো। অরুণ বাবু মনে মনে চমকিত হলেন আর বললেন, বাহ, মেয়েরা তো খুব বুদ্ধি। মিনুর মায়ের রাজি হয়ে গেলেন। এমন ভাবে দেখতে দেখতে কিছুটা দিন
পেরিয়ে গেল এবং বিয়েতে রাজি হয়ে গেলেন মিনু কথাতে। এবং সন্ধ্যাবেলায় মিনুর মা চারু মাসের সামনে মিনুর সিঁথিতে সিঁদুর করে দিলেন অরুণবাবু। ঠিক হয় রাত্রিটা মিনু অরুণবাবুর সঙ্গে তার বাড়িতে থাকবে, আর মিনুর মা চারু মাসের সঙ্গে বস্তিতে ফিরে যাবে। পরের দিন মিনু আর মিনুর মাকে নিয়ে অরুণবাবুর বৃন্দাবন যাবেন। মিনুর মা চলে যাওয়ার পর অরুণবাবু হোটেলে থেকে খাবার আনতে যাচ্ছিলেন, বেরিয়ে পড়েন। আসলে তার এখন মদের দরকার, আনন্দে তার প্রাণটা ছটফট করছে। শেষ পর্যন্ত করতে পেরেছেন। এখন এই কোচি মেয়েটাকে কদিন ভোগ করে পতিতালয়ে বেঁচে দিতে পারলেই হলো। নিজের শান্তি আর মোটা টাকার আমদানি কাল সকালে মেয়েটাকে দিয়ে পালাতে হবে, এবং মাটা যেন ধরতে না পারে। মদ খেয়ে যেন টোলে মোলে ঘরে ঢুকলেন অরুণবাবু। বিছানা থেকে তাকিয়ে তার নেশা আরো বেশি বেড়ে গেছে। বিছানায় মিনু শুয়ে আছে, শরীরের অনেক অংশ দৃশ্যমান, মুখটা কেমন যেন পাতলা ওড়না দিয়ে ঢাকা। অরুণবাবু বিছানার দিকে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা পিচ্ছিল ক্লেনান্দ যেন স্পর্শ করতে নেশাটা যেন কেটে গেল। একটা তীব্র পচা গন্ধ যেন তার নাকে এলো। তিনি ছটফট করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলেন, কিন্তু দু হাতে তাকে চেপে ধরে রাখলো। অনেক কষ্টে নিজেকে ছড়িয়ে দরজার দিকে এগিয়ে দেখেন দরজায় মিনু একটা কাঁটারি নিয়ে দাঁড়িয়ে আছে। চমকে ওঠেন অরুণবাবু, মিনু তো দরজায়, ধর বিছানায় কে? তিনি দ্রুত বিছানার দিকে খুললেন এবং বিছানায় বেটি ওড়না সরিয়ে উঠে বসে আছে। হাতকে উঠলেন অরুণবাবু। রেশমা, রেশমা! যাক, চিনতে পেরেছে তাহলে। কি ভেবেছিলে সেই 15 বছরের গরিব মাকে লোক দেখিয়ে বিয়ের নাটক করবে, তারপর নিজে কদিন ভোগ করে পতিতালয়ে বেঁচে দেবে, তাই না? আমি আজ শেষ করে দেব, আর এই মেয়ের সর্বনাশ হতে দেব না। রেশমা শেষ করে হাসলো। আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, আর কিছু করবো না। অরুণবাবু যেন কুকিয়ে উঠলেন। তোমার জন্য আমার জীবনটা শেষ হয়েছে। বেশ্যালয় অত্যাচার, চরম লাঞ্ছনা সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি। তারপরেও আমি তোমাকে ছেড়ে দিব, ভাবলে কেনে? আমার বা মিনুর মতো আর কতগুলো চরম সর্বনাশ করতে চাওয়া দেয় না। কোনোদিন পারবি না, কোনোদিন না। কথাগুলো যেন অরুণবাবুর প্রাণ কাঁপিয়ে দিল। এরপর অরুণবাবুর সমস্ত আরতি অগ্রাহ্য করে রেশমা তাকে রীতিমতো জড়িয়ে ধরলো। আর তখনই মিনুর চোখের সামনে তারা দুজনে আগুনে জ্বলে গেল এবং অরুণবাবু প্রচন্ড ঝড়ে চিৎকার করলেন। আশেপাশের লোক ছুটে আসলো তাকে উদ্ধার করতে, তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু তাকে বাঁচানো গেল না। অসম্ভব যন্ত্রণায় তার বিভৎস মৃত্যু হলো। মিনুকে অরুণবাবু হত্যার অভিযোগে গ্রেপ্তার করলে মিনুর বাল্যবিবাহের কথা স্মরণ এলো এবং মিনুর মা বাল্যবিবাহ দেবার জন্য এবং চারু মাসি তাকে সাহায্য করার অভিযোগে দণ্ডিত হলো। মিনু নাবালিকা হয় তার পরিস্থিতি বিচার করে তাকে হোমে পাঠালেন। মিনু আজ মিনতি দেবী, জীবনের প্রতিষ্ঠিত একটা নামকরা স্কুলের অঙ্ক দিতে পারে, কিন্তু তার জীবনে একমাত্র লক্ষ্য রেশমার মতো পরিণতি যেন কারো না হয়। এটাই তার একমাত্র লক্ষ্য। সারা রাজ্যে সে আর তার সংস্থা সে কাজে চলেছে। সবাইকে নিজের দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছে কিভাবে বাল্য বিবাহ ছোট ছোট মেয়েদের জীবন শেষ করে দিতে পারে। মেয়েদের সে বোঝায় যে যেভাবে মায়ের সামনে চুপ করেছিলে সেভাবে যেন চুপ করে না থাকে, প্রতিবাদ করতে শেখে। কারণ মা বাবা হলেও কারো অধিকার নেই সন্তানের জীবন নষ্ট করার। সে সমাজ থেকে বাল্যবিবাহ নাম করা নোংরা ব্যাধিকে সম্পূর্ণভাবে সরাতে বদ্ধপরিকর। সে জানে এই কাজটা সহজ নয়, কিন্তু সে হাল ছাড়ে না। মিনুর শক্তির একমাত্র উৎস রেশমা। আজও কেউ জানে না অরুণবাবুকে সে নয় রেশমা বেড়েছিল। অরুণবাবুর সঙ্গে মিনুর বিয়ে হবার পর রেশমার আত্মা এক রাতে মিনুর কাছে আসে এবং মিনুকে নিজের উপরে অরুণবাবুর অত্যাচার কথা সবকিছু বলে যায়। তাকে শাস্তি দেবার কথা বলল। সেই থেকে দুই দুঃখী মেয়ের এক মমতার সম্পর্ক গড়ে ওঠে। শুরু হয় রেশমা আর মিনুর এক অদ্ভুত জটিল পথ। আজ অসংখ্য ছোট ছোট মেয়ের বাল্য বিবাহের বিপরীতে বা প্রতিবাদে তারা কাজ করে যাচ্ছে। এই ছিল ঘটনা জেফরি ভাই। ছোট্ট একটা গল্পের ভেতরেই অনেক কিছুই আছে, অনেক অনেক রকমের গল্প আছে, অনেক অনেক কষ্ট জড়িয়ে আছে। এই ছিল গল্প। ভালো লাগবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমি নাহিদ সরকার বলছিলাম। আজ এখানে বিদায় নিচ্ছি। সামনের এপিসোডে আরো দারুণ এক স্টোরি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিউটিফুল স্টোরি অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, স্টোরিটা সবার কাছে ভালো লেগেছে। এটা তো গল্প নয়, সত্যি কথা, এখানে একটা শিক্ষণীয় একটা ব্যাপার আছে, ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি অ্যান্ড আপনার পরবর্তী গল্পের অপেক্ষায় থাকতাম ইনশাল্লাহ। পরবর্তী গল্প দারুণ রকম সুন্দর হবে, ইজন্ট ইট? সো আমি আর দেরি করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবার কথা হবে নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণ তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড অবভিয়াসলি ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাতে ভুলবেন না। ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, একটা ইমেল আইডি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111 অ্যান্ড দিস ইজ বেসিকলি ইট। আর তেমন কিছু বলার নেই, চলে যাচ্ছি এখনকার মতো। ইনশাল্লাহ কাল দেখা হবে। আসসালামু আলাইকুম।